আজকের এই ভিডিওতে জিওগ্রাফি ডিসেম্বর 2018 ইউজিসি নেটের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটির সমাধান নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি হচ্ছে পার্ট 1, অর্থাৎ এই পুরো সেগমেন্টে আমরা দুটো পার্টে ভাগ করে আলোচনা করব। প্রথম পার্টে আমরা 1 থেকে 50টি প্রশ্ন এবং তাদের সম্ভাব্য উত্তর এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী পার্টে আমরা বাকি 50টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি সকলেই আশা করি দেখবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে। তার ফলে এই চ্যানেলে যখন কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন তোমরা সকলেই পেয়ে যাবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো এখানে দেখো পুরো কোশ্চেন পেপারটা তোমাদের সামনে ডিসপ্লে হয়ে গেছে। এটা হচ্ছে ডিসেম্বর 2018 কোশ্চেন পেপার। তো পুরো কোশ্চেন পেপারটা তোমাদের সামনে রিভিল হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে জিওগ্রাফি ডিসেম্বর 2018 কোশ্চেন পেপার। তো এখানে মোট তোমাদের 100টি প্রশ্নপত্র আসবে, অর্থাৎ পেপার 2 এটা পরীক্ষাটা। তো এখানে বলা হয়েছে, দেখো যে নোট বলে এখানে দেওয়া হয়েছে যে দিস পেপার কন্টেন্স 100 অবজেক্টিভ টাইপস অফ কোশ্চেন্স অফ 2 মার্কস ইচ, অল কোশ্চেন্স আর কম্পালসারি। তো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এখানে কম্পালসারি। পরীক্ষাটা কিন্তু সিবিটি মোডে হবে, সিবিটি মোড অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টিং মোডে হবে। তো মূলত এই কোশ্চেনগুলো আলোচনা করার অর্থ হচ্ছে যে তোমরা যারা ভবিষ্যতে ইউজিসি নেট দিতে চাও, যারা ইউজিসি নেট এর আগে দাওনি তাদের ক্ষেত্রে কিন্তু ইউজিসি নেট নিয়ে যে একটা মিথ রয়েছে যে ইউজিসি নেটে কী ধরনের প্রশ্ন আসে, তো সেই জন্যই কিন্তু এই ভিডিওটি আমার করা। আমি এর আগে একটি কমিউনিটি পোস্ট তোমাদের দিয়েছিলাম, সেখানে জানতে চেয়েছিলাম যে এই রিলেটেড ভিডিও করলে তোমাদের কেমন হয়। তো তোমরা অনেকেই সেখানে রিপ্লাই করেছিলে, এছাড়া পার্সোনালি আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে এই রিলেটেড ভিডিও করতে, অর্থাৎ ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে। তো এখানে আরেকটি বিষয় বলে রাখি যে এই যে ইউজিসি নেটের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো, এগুলো শুধুমাত্র ইউজিসি নেটের ক্ষেত্রেই কাজে লাগবে তা নয়। যারা স্কুল সার্ভিস কমিশন বা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনারা, তাদের জন্যও কিন্তু এইগুলো কাজে লাগবে। তো এখানে প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হলো যে হুইচ অন অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ টোপোগ্রাফিক্যাল ফিচার্স ইজ দ্য প্রোডাক্ট অফ ইরোশনাল প্রসেস। এই প্রশ্নটা খুব সহজ। এখানে বলা হয়েছে যে কোন ভূমিরূপগুলো ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। তো প্রথম অপশানে যেটা দেওয়া হয়েছে এসকার, তারপরে ফিয়র্ডস, ভি শেপড ভ্যালি এবং সিপস। তো দেখুন এখানে সিপ এবং এসকার এগুলো কিন্তু সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এসকার হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এবং সিপস হচ্ছে বালির সঞ্চয় কার্যের ফলে অর্থাৎ বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে এই অপশানটি কিন্তু হবে না। পরবর্তী অপশান যদি আমরা দেখি, সেখানে দেওয়া আছে সার্ক, এরিটি, প্লায়া এবং স্ট্যাক। এখানে কিন্তু প্রত্যেকটি ভূমিরূপই হচ্ছে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তার ফলে কিন্তু এই প্রশ্নের এইটা হয়ে যাবে সঠিক উত্তর। এর পরবর্তী অপশানগুলো যদি আমরা দেখি, প্রথমে যেমন অপশান সি এ দেওয়া আছে মোরাইন, অর্থাৎ এখানে কিন্তু যে গ্রাবরেখা এটা কিন্তু কখনোই ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নয়, এটা কিন্তু হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাছাড়াও বারখান দেওয়া আছে, বারখানও কিন্তু বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, অতএব এই অপশান সি অপশানটাও হবে না। এবং এখানে লিভিস দেওয়া আছে, অর্থাৎ স্বাভাবিক বাঁধ যেটা ন্যাচারাল লিভিস, তো সেটা নদীর বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তো এখানেও কিন্তু এই অপশানটা হবে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তাহলে 1-এর বি। তাহলে এখানে কিন্তু আপনারা দেখলেন বা তোমরা দেখছো যে জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু এই যে ল্যান্ডফর্ম রিলেটেড প্রশ্নগুলো এভাবে দেওয়া থাকতে পারে যে কোন ভূমিরূপগুলো ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা কোন ভূমিরূপগুলো সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এছাড়াও এমন দেওয়া থাকতে পারে যে কোন ভূমিরূপগুলো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বলে কিন্তু দেওয়া থাকতে পারে, বা কোনগুলো বায়ুর, কোনগুলো হিমবাহের। তো এই ধরনের প্রশ্ন দেওয়া থাকতে পারে। তার ফলে এই একটা জোন তোমরা চিহ্নিত করে রাখলে এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এর পরবর্তী 2 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যে given below are two statements, one is labeled as assertion and other is labeled as reason. Read the statements and choose the correct answer using the code given below. অর্থাৎ এখানে দুটো স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে এর অ্যাসারশন মানে যুক্তি, এবং আরেকটা হচ্ছে রিজন মানে কারণ। তো এবার এই যুক্তি এবং কারণ দুটো পড়ে আমাদের কিছু কিছু কোড এখানে দেওয়া রয়েছে, সেই কোডগুলোকে মিলিয়ে আমাদেরকে উত্তর করতে হবে। তো ইউজিসি নেটের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোড রিলেটেড কোশ্চেন কিন্তু প্রচুর আসে। তার ফলে এই প্রশ্নগুলো কিন্তু প্রথমেই ভালো করে বুঝতে হবে। তার ফলে ইউজিসি নেটে যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে যেটা মেন মানে উচিত সেটা হচ্ছে আগে প্রত্যেকটা কনসেপ্টকে ক্লিয়ার করা।
যদি না কনসেপ্টগুলো আপনারা ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর করা কিন্তু খুব ডিফিকাল্ট। তো এই প্রশ্নটা খুব সহজ অবশ্যই, যেমন দেওয়া রয়েছে দেখুন যে প্লেট মার্জিনস অ্যান্ড ভলকানিক জোনস আর ক্লোজলি রিলেটেড উইথ ইচ আদার, অর্থাৎ পাত সীমান্ত এবং অগ্নুৎপাত এলাকা এটা কিন্তু একে অপরের সাথে জড়িত। এবং তারপরের যে রিজনটা দেওয়া রয়েছে যে মোস্ট অফ দ্য ভলকানিক জোনস আর লোকেটেড অ্যালং দ্য কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিজ, অর্থাৎ পৃথিবীর মধ্যে যে গুরুত্বপূর্ণ অগ্নুৎপাত প্রবণ অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু অভিসারী পাত সীমান্তে অবস্থিত। তাহলে এই দুটো দেখুন অ্যাসারশন এবং রিজন এই দুটোই কিন্তু সঠিক, এবং এই অ্যাসারশনটাকে সঠিকভাবে ব্যাখ্যা করছে রিজন দ্বারা। অর্থাৎ রিজনটা যেটা বলা হয়েছে যে মোস্ট অফ দ্য ভলকানিক জোনস আর লোকেটেড অ্যালং কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিজ, এটা কিন্তু সঠিকভাবে অ্যাসারশনকে ব্যাখ্যা করছে। তার ফলে দেখুন অপশন এ তে যেটা বলা হয়েছে যে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এইটা হয়ে যাবে কিন্তু আনসার। এবার আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। 3 নম্বর প্রশ্নটা দেখুন খুব সহজ। এখানে বলা হয়েছে দ্য আপার পার্ট অফ দ্য ম্যান্টেল আপন হুইচ দ্য ক্রাস্ট অফ দ্য আর্থ ফ্লোটস ইজ নোন অ্যাজ, এটা খুব সহজ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যাস্থেনোস্ফিয়ার। এটা বলার কিচ্ছু নেই, বলা হয়েছে ম্যান্টেলের আপার পার্ট যেখানে কিন্তু পাতগুলো ভাসমান রয়েছে, তো সেটা কি, এটা অ্যাস্থেনোস্ফিয়ার হবে। 4 নম্বর প্রশ্নটা যেটা বলা হয়েছে দেখুন যে জিওলজিক্যালি দ্য ওল্ডেস্ট রকস ইন ইন্ডিয়া আর ফ্রম, তো এখানে জিওলজিক্যাল যে ভারতবর্ষের যে জিওলজিক্যাল যে বিন্যাসটা রয়েছে সেটা ভালো করে পড়লেই কিন্তু এটা পারবেন। এটা হয়ে যাবে অপশন এ ধারওয়াড় রিজিয়ন অফ কর্ণাটকা। এটা কিন্তু প্রায় 2500 মিলিয়ন বছর আগে এটা তৈরি হয়েছিল, এই ধারওয়াড় রিজিয়ন অফ কর্ণাটকা। এটা সেডিমেন্টারি মেটামরফিক রক দ্বারা কিন্তু গঠিত। তাহলে কিন্তু প্রশ্নটা এরকমও আসতে পারে যে ধারওয়াড় রিজিয়ন অফ কর্ণাটকা মানে কোন শিলা দ্বারা গঠিত, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে সেডিমেন্টারি মেটামরফিক রকস। তারপরে 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখুন যে হুইচ অন অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল চেঞ্জ ইন দ্য সি লেভেল, তো এটাকে কখনোই আইসোস্ট্যাটিক হবে না। আইসোস্ট্যাটিক মানে হচ্ছে সমস্থিতি, ক্লাইমেটিকও হবে না, ডায়াস্ট্রপিক মানে হচ্ছে মহিভাবক এবং গিরিজনীয় মানে আলোড়ন, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে ইওস্ট্যাটিক। তারপরে 6 নম্বর যেটা প্রশ্ন দেখুন যে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ স্কলার্স স্ট্রেসড অন দ্য রোল অফ ল্যাটারাল ইরোশন বাই স্ট্রিমস ইন দ্য ফর্মেশন অফ পেডিমেন্টস, অর্থাৎ পেডিমেন্ট ফর্মেশনের ক্ষেত্রে ল্যাটারাল ইরোশন, নদীর দ্বারা ল্যাটারাল ইরোশনের ক্ষয়ের কথা কে বলেছেন, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পেজ, ব্ল্যাকওয়েল্ডার এবং জনসন, এরা কিন্তু বলেছেন যে ল্যাটারাল ইরোশন বাই স্ট্রিমস ইন দ্য ফর্মেশন অফ পেডিমেন্টস। তারপরে প্রশ্নটা খুব সহজ, এখানে বলা হয়েছে দ্য টু সাইকেল থিওরি অন দ্য অরিজিন অফ লাইমস্টোন ক্যাভার্নস ওয়াজ প্রপোজড বাই, এটা হয়ে যাবে ডেভিস। তারপরের প্রশ্নটাও কিন্তু খুবই সহজ, এখানে যে হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স ইজ ফর্মড ডিউ টু টেকটনিক ফোর্সেস, অর্থাৎ ভূগাঠনিকভাবে গঠিত ভূমিরূপ হলো হ্যাঙ্গিং ভ্যালি, এটা কখনোই হবে না, অর্থাৎ ঝুলন্ত উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। ইউ শেপড ভ্যালিও কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। ব্লাইন্ড ভ্যালিও কিন্তু কাস্ট অঞ্চলে গঠিত হয়, তাহলে রিফট ভ্যালি কিন্তু টেকটনিক ফোর্সের দ্বারা কিন্তু গঠিত হয়, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে বলা হয়েছে কনোরাড ডিসকন্টিনিউটি ইজ ফাউন্ড বিটুইন আউটার অ্যান্ড ইনার কোর, আউটার এবং ইনার কোরের মধ্যে কনোরাড ডিসকন্টিনিউটি নয়, এটা হচ্ছে লেম্যান ডিসকন্টিনিউটি। সিয়াল এবং সীমার মধ্যে কিন্তু কনোরাড ডিসকন্টিনিউটি দেখা যায়, এবং সীমা এবং নিফের মধ্যে কোনো ডিসকন্টিনিউটি সেভাবে নেই। আপার মেন্টাল এবং লোয়ার মেন্টালের মধ্যে দেখা যায় রিফিটটি ডিসকন্টিনিউটি, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ইন দিস কোশ্চেন। তো এবার আমরা চলে যাব 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে দেখুন যেখানে একটা ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 এরকম মেলাতে দেওয়া হয়েছে। তো এখানে নেম অফ দ্য অথর্স এবং নেম অফ বুক, লিস্ট 1 এ অথরের নাম এবং লিস্ট 2 এ বইয়ের নাম দেওয়া হয়েছে, এবার এগুলো মেলাতে হবে। তো প্রথম যেটা দেওয়া আছে স্টিয়ার্স, তো স্টিয়ার্সের লেখা বই হচ্ছে দ্য আনস্টেবল আর্থ, তাহলে এইটা হচ্ছে স্টিয়ার্সের লেখা বই। তাহলে আমরা এখানে দেখব এ হচ্ছে 2, তাহলে এ তে 2 কোথায় আছে, অপশন বি তে, দেখুন অপশন বি তে শুধুমাত্র 2 আছে, তাহলে আমরা এভাবেই কিন্তু আর যদি পরবর্তীতে না এগোই তাহলেও কিন্তু আমরা উত্তরটা করে ফেলতে পারবো। তবুও যদি আমরা প্রশ্নটা দেখি যে ভন রিক্টোফোন তিনি জিওমরফোলজি করেছেন, অর্থাৎ বি হচ্ছে 1, যেখানে আমরা দেখতে পাচ্ছি উলড্রিজ যেটা তার যেটা বই সেটা হচ্ছে স্পিরিট অ্যান্ড পারপোজ অফ জিওগ্রাফি, তাহলে সি হচ্ছে 4। তারপরে থর্নবেরি তো আমরা সকলেই জানি প্রিন্সিপালস অফ জিওমরফোলজি, ডি হচ্ছে 3, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এই প্রত্যেকটি অথর এবং তাদের বুকসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
তারপরের প্রশ্নটা খুব সহজ, যে হুইচ পার্ট অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইএমএস যেটা কজেস হিউম্যান স্কিন ক্যান্সার, এটা খুব সহজ, এটা হচ্ছে আলট্রাভায়োলেট রেডিয়েশন, ইউভি রেডিয়েশনটা হিউম্যান স্কিন ক্যান্সার করে। এবার প্রশ্ন হতে পারে যে আলট্রাভায়োলেট রেডিয়েশনকে বায়ুমণ্ডলের কোন স্তর দ্বারা শোষণ হয়, সেটা কিন্তু ওজোন স্তর যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে সেই স্তর দ্বারা আলট্রাভায়োলেট রে শোষিত হয়। তারপরের প্রশ্নটা দেখুন, একটু ট্রিকি প্রশ্ন দেওয়া হয়েছে, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রিকোয়ার্ড ক্যালোরিজ অফ হিট টু ইনক্রিজ টেম্পারেচার বাই 10 ডিগ্রি সেলসিয়াস ফর 1 গ্রাম অফ ওয়াটার। 1 calories will raise temperature of 1 gram water is 1 degree, অর্থাৎ জলের 1 গ্রাম জলের 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে 1 ক্যালোরি তাপ প্রয়োজন। তাহলে 1 গ্রাম জলের 10 ডিগ্রি সেলসিয়াস তাপ মানে বৃদ্ধি করতে কত ক্যালোরি তাপ প্রয়োজন? 10 ক্যালোরি। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এখানে। তারপরে এই প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নটা একটু বোঝার প্রশ্ন, সেটা হচ্ছে কি, যে আবার ওই অ্যাসারশন এবং রিজনিং দেওয়া হয়েছে এবং সেটাকে মিলিয়ে কোড মিলিয়ে অ্যান্সারটা করতে হবে। তাহলে দেখুন, অ্যাসারশনে যেটা বলা হয়েছে যে ডিউরিং অ্যান ইকুইনক্স, ইকুইনক্স মানে হচ্ছে বিষুব, অর্থাৎ দ্য লেন্থ অফ ডে লাইট ইজ 12 আওয়ার্স এভরিহোয়ার অন দ্য আর্থ। অর্থাৎ এখানে যদি আমরা এটাকে পৃথিবী কল্পনা করি, এটা যদি নিরক্ষরেখা হয়, তাহলে নিরক্ষরেখার ওপরে সূর্য যখন লম্বভাবে কিরণ দিচ্ছে, তখন কিন্তু পৃথিবীতে ডে লাইট অর্থাৎ দিনের দৈর্ঘ্য কিন্তু সমান হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায়। তাহলে এইটা কিন্তু সঠিক। তারপরে বলা হচ্ছে দ্য সার্কেল অফ ইলুমিনেশন পাসেস ডিরেক্টলি থ্রু দ্য পোলস দাস ডিভাইডিং দ্য লাইন্স অফ ল্যাটিটিউড ইন দ্য মিডল। অর্থাৎ এটা হচ্ছে নর্থ পোল এবং এটা হচ্ছে সাউথ পোল। তাহলে সার্কেল অফ ইলুমিনেশন এইটা কিন্তু নর্থ এবং সাউথ পোল দ্বারা কিন্তু যাচ্ছে, তার ফলে কিন্তু এই যে ল্যাটিটিউড অর্থাৎ 0 ডিগ্রি ল্যাটিটিউডকে এটা দুভাগে ভাগ করছে। তো এই দুটোই কিন্তু সঠিক। দেখুন, আপনারা যদি ভালো করে দেখুন তাহলে দেখতে পাবেন যে এই যে ডিউরিং অ্যান ইকুইনক্স দ্য লেন্থ অফ ডে লাইট ইজ 12 আওয়ার্স এভরিহোয়ার অন দ্য আর্থ। আমরা সকলেই জানি যে মহাবিষুব যেটা বলছে, মানে শুধুমাত্র বিষুব যেটা বলছে, সেখানে কিন্তু পৃথিবীতে দিন এবং রাত্রির দৈর্ঘ্য কিন্তু সমান হয় সমস্ত জায়গা জুড়ে, কিন্তু পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে। এবং আরেকটা বলছে দ্য সার্কেল অফ ইলুমিনেশন পাসেস ডিরেক্টলি থ্রু দ্য পোলস দাস ডিভাইডিং দ্য লাইন্স অফ ল্যাটিটিউড ইন দ্য মিডল। তাহলে এটা কিন্তু পোলসের উপর দিয়ে গেলেই কিন্তু যেটা ল্যাটিটিউডকে দুটি ভাগে ভাগ করবে, তার ফলে এই অংশে থাকছে ডে এবং এই অংশে থাকছে নাইট। তাহলে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি, এভাবেই কিন্তু হচ্ছে। তাহলে এই দুটোই সঠিক। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে বোথ এ অ্যান্ড আর আর ট্রু এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটা হয়ে যাবে সঠিক। তারপরের যে প্রশ্নটা আছে দেখুন, এটাও অ্যাসারশন এবং রিজনিং এর। এখানে বলা হয়েছে ইভাপোরেশন ফ্রম ওয়াটার বডিজ ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ ল্যান্ড সারফেস। তো এটা সঠিক, যে স্থলভাগ থেকে জলভাগে ইভাপোরেশনের মাত্রাটা বেশি। এনার্জি ইজ নট রিকোয়ার্ড টু ইভাপোরেট ওয়াটার। তো জলের বাষ্পে পরিণত হওয়াতে কোনো শক্তি লাগে না, এটা কিন্তু ভুল। জল বাষ্পে পরিণত হতে গেলে তাপ দরকার, তাপ একটি শক্তি, তার ফলে আর হচ্ছে ভুল, কিন্তু এ হচ্ছে কারেক্ট। তাহলে আমরা এইটা দেখব। এটা দেখুন অপশন সিতে আছে যে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, তাহলে এইটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে আমরা 15 নাম্বারটা দেখব। এখানেও কিন্তু আবার অ্যাসারশন এবং রিজনিং দেওয়া হয়েছে। এই অ্যাসারশন এবং রিজনিংয়ের যে পার্টটা, সেটা কিন্তু আপনাদের সকলকে ইউজিসি নেট পরীক্ষা দিতে গেলে কিন্তু ভালো করে দেখে রাখতে হবে, বা ওয়েস্ট বেঙ্গল সেট যাই দিন না কেন। তার ফলে কিন্তু কনসেপ্টগুলো, প্রত্যেকটা টপিকের যে কনসেপ্ট, কোর কনসেপ্ট, এগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তো এখানে বলেছে দেখুন যে লো ময়েশ্চার কন্টেন্ট ইন এয়ার লিডস টু দ্য ফর্মেশন অফ টাওয়ারিং স্টর্ম ক্লাউডস। অর্থাৎ বায়ুতে যখন জলীয় বাষ্প কম থাকবে, তখন কিন্তু টাওয়ারিং স্টর্ম ক্লাউডস অর্থাৎ ঝড় তৈরি হবে। তো এটা কিন্তু ভুল। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেশি থাকবে, তখন সেই বায়ু ঊর্ধ্বাকাশে উঠে কিন্তু ঝড় তৈরি করবে, তাহলে এটা ভুল। অন্যদিকে বলেছে দ্য এনার্জি ট্রান্সফার ফ্রম ইকুয়েটর টু পোলস টেক প্লেস থ্রু ইভাপোরেশন অ্যান্ড কনডেনসেশন। তাহলে আমরা সকলেই জানি যে যেটা রয়েছে, যে পলম্যান যেটা আবিষ্কার করেছিল, যে হ্যাডলি সেল, ফেরেল সেল এবং পোলার সেল, এর দ্বারা কিন্তু কি হচ্ছে, তাপমাত্রাগুলো কিন্তু ট্রান্সফার হচ্ছে ইকুয়েটোরিয়াল রিজন থেকে পোলস রিজনে। তাহলে এটা সঠিক। তাহলে এবার আমরা দেখব এ ফলস এবং আর রাইট। এটা কোন জায়গাটায় রয়েছে? এটা রয়েছে অপশন ডিতে, যে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ক্লাউড ফর্মেশন ইন অ্যাসেন্ডিং অর্ডার্স। অর্থাৎ নিচু থেকে উপরে যে মেঘ রয়েছে, সেই মেঘগুলোকে আমাকে চিহ্নিতকরণ করতে হবে। তাহলে আমরা জানি যে সর্বোচ্চ মেঘ হচ্ছে কি,
সিরাস, তারপরে রয়েছে সিরোস্ট্র্যাটাস, অর্থাৎ সিরোস্ট্র্যাটাস লাস্টে রয়েছে এরকম জায়গা কোনটা? অপশান বিতে রয়েছে এবং অপশান এতে রয়েছে এবং অপশান সিতে রয়েছে এবং অপশান ডিতে রয়েছে, তিনটেতেই রয়েছে, অপশান এতে নেই, তাহলে অপশান এটাকে আমি প্রথমেই বাদ দেবো। সিরোস্ট্যাটাসের পরে আমরা দেখব যে অল্টো কিউমুলাস কোথায় আছে। তাহলে দেখুন অল্টো কিউমুলাস কিন্তু মানে রয়েছে যে অপশান সিতে এবং তারপরে রয়েছে অপশান ডিতে। কিউমুলাস কোথায় আছে? তাহলে কিউমুলাস রয়েছে অপশান সিতে শুধুমাত্র, কিন্তু অপশান ডিতে নেই, তাহলে অপশান ডিটা বাদ চলে গেল এবং অপশান বিটাও বাদ চলে গেল। তারপরে লাস্ট হচ্ছে আমাদের স্ট্র্যাটাস, স্ট্র্যাটাসটা সর্বনিম্ন, তারপরে স্ট্র্যাটাসের পরে হচ্ছে নিম্বো স্ট্র্যাটাস, তারপরে কিউমুলো নিম্বাস। তো এটা হয়ে গেল মেঘের সিকোয়েন্স। তো এটা আপনারা যদি বাড়িতে বইয়ে ভালো করে দেখেন তাহলে এটা বুঝতে পারবেন যে এই কারেক্ট সিকোয়েন্সটাই হচ্ছে সঠিক। তো এক্ষেত্রে নেটের কোশ্চেনগুলো কিন্তু একটু দেখুন ট্রিকি, একটু ট্রিক দিয়ে আপনাদেরকে কিন্তু সলভ করতে হবে এগুলোকে। তারপরে 17 নম্বর যে প্রশ্নটা দেখুন, এই প্রশ্নটা কিন্তু খুব ডিফিকাল্ট টাইপের। তো এটা হচ্ছে ওয়াটার ড্রপস এবং তার ফল ভেলোসিটি এখানে। তো এখানে এটাগুলো করাই আছে, এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ লার্জ রেন ড্রপস কিন্তু 33 কিমি পার আওয়ারে পতিত হচ্ছে, তাহলে 2। তারপরে হচ্ছে ড্রিজেল ড্রপলেটস 7 কিমি, তাহলে 1। তারপরে হচ্ছে লার্জ ক্লাউড ড্রপলেটস, এটা কিন্তু 0.3, তাহলে 4। টাইপিক্যাল রেন ড্রপলেটস এটা 23 কিমি পার আওয়ার, এটা হয়ে গেল 3, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। তারপরে আমরা আবার একটা অ্যাসারশন এবং রিজনিং এর পার্ট দেখব, যেখানে বলা হচ্ছে যে উইন্ড ইজ দ্য রেজাল্ট অফ অনলি দ্য ভার্টিক্যাল ডিফারেন্সেস ইন অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে শুধুমাত্র ভার্টিক্যাল ডিফারেন্সেস দ্বারাই কিন্তু উইন্ড প্রবাহিত হয়, এটা কিন্তু নয়, এটা তাহলে ভুল হবে। তারপরে এটা বলছে যে উইন্ড ইজ নেচার্স অ্যাটেম্প্ট টু ব্যালেন্স ইনইকুয়ালিটিস ইন এয়ার প্রেশার, তাহলে এটা কিন্তু সঠিক, যে ব্যালেন্স ইনইকুয়ালিটিস ইন এয়ার প্রেশার, অর্থাৎ ইনইকুয়ালিটিস ইন এয়ার প্রেশারের ব্যালেন্স তৈরি করার জন্য কিন্তু উইন্ড প্রবাহিত হয় হাই প্রেশার থেকে লো প্রেশার জোনের দিকে। তার ফলে আমরা দেখব যে এ হচ্ছে ভুল এবং আর সঠিক, সেটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তারপরে আবার এখানে একটা অ্যাসারশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে যে মিড ল্যাটিটিউড সাইক্লোনস আর লো প্রেসার সিস্টেমস ট্রাভেলিং ফ্রম ইস্ট টু ওয়েস্ট অ্যাক্রস দ্য মিডল ল্যাটিটিউড ইন বোথ হেমিস্ফিয়ার। এটা একদম হবে না, মিড ল্যাটিটিউড সাইক্লোনস কখনোই, অর্থাৎ লো প্রেসারকে কেন্দ্র করে ইস্ট থেকে ওয়েস্টের দিকে বায়ু প্রবাহিত হয়ে হয় না। আর বলা হয়েছে দেখুন যে মোস্ট মিড ল্যাটিটিউড সাইক্লোনস হ্যাভ এ কোল্ড ফ্রন্ট অ্যান্ড ওয়ার্ম ফ্রন্ট, অর্থাৎ শীতল এবং উষ্ণ সীমান্ত অঞ্চলেই কিন্তু মিড ল্যাটিটিউড সাইক্লোন কিন্তু গড়ে ওঠে, এটা কিন্তু সঠিক। তাহলে আবার আমরা দেখব এ ভুল এবং আর সঠিক, এটা অপশানে কোন অপশানে রয়েছে? এটা দেখুন অপশান ডিতে আবার রয়েছে যে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। আবার আমরা একটা অ্যাসারশন এবং রিজনিং দেখব, দ্য মোস্ট স্টেবল কন্ডিশনস অকার ডিউরিং এ টেম্পারেচার ইনভার্সন ওয়েন দ্য টেম্পারেচার অ্যাকচুয়ালি ইনক্রিজ উইথ হাইট। তো এটা সঠিক, যে যখন আমরা স্টেবল কন্ডিশন থাকে তখনই কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়, তাপমাত্রাটা কমে, মাইনাস হয়, তাহলে এটা সঠিক। তারপরেরটা বলেছে টেম্পারেচার ইনভার্সন লিডস টু গ্রেটার ভার্টিক্যাল এয়ার মুভমেন্ট, তো টেম্পারেচার ইনভার্সনের দ্বারা কিন্তু ভার্টিক্যাল এয়ার মুভমেন্ট হয় না, তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে এবার আমরা দেখব এ সঠিক এবং আর ভুল কোনটা, তাহলে অপশন সি হয়ে গেছে সঠিক উত্তর। তারপরে 21-এর আমরা দেখব যে হুইচ অন অফ দ্য ফলোইং কোস্টস হ্যাজ ন্যারো কন্টিনেন্টাল সেলফ, এটা হয়ে যাবে ওয়েস্টার্ন কোস্ট অফ সাউথ আমেরিকা, এটা হয়ে যাবে ন্যারো কন্টিনেন্টাল সেলফ, মানে মহীসোপান রয়েছে খুব সংকীর্ণ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে। হুইচ অন অফ দ্য ফলোইং রক্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্র্যাটনস, ক্র্যাটনসের সাথে কিন্তু গ্রানাইট রক্স কিন্তু জড়িত। তারপরে আবার রয়েছে যে মিড ওশিয়ানিক রিজ এবং তার ওশিয়ানগুলো, এখানে দেখুন খুব সহজভাবেই দেওয়া হয়েছে যে মিড আটলান্টিক রেঞ্জ, এটা আমরা সকলেই জানি যে এটা আটলান্টিক মহাসাগরে রয়েছে, তাহলে বির ক্ষেত্রে আমরা দেখব 4, তাহলে বির ক্ষেত্রে 4 আমরা দেখতে পাচ্ছি দুটো জায়গায় রয়েছে, এ এবং সি। তারপরে আমরা দেখব যে ইস্ট প্যাসিফিক রাইজ রয়েছে প্যাসিফিক ওশিয়ানে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে, তাহলে সি আমাদের রয়েছে 1-এ, তাহলে সির ক্ষেত্রে আমরা 1 দেখব, তাহলে সির ক্ষেত্রে 1 শুধুমাত্র রয়েছে অপশন এতে, তাহলে এইটাই হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে হুইচ অন অফ দ্য ফলোইং নাম্বারস ডিনোট মেজর জিওগ্রাফিক্যাল রিজনস অফ দ্য ওয়ার্ল্ড এস্টাবলিশড বাই এ আর ওয়ালেস, এটা হয়ে যাবে বি, অর্থাৎ 6টি জিওগ্রাফিক্যাল রিজনে ভাগ করেছে এ আর ওয়ালেস। তারপরে হুইচ অন অফ দ্য ফলোইং ম্যারিন ফিচার্স ইজ নট সাপোর্টিং ফর স্পিডি গ্রোথ অফ কোরাল রিফস, এটা হয়ে যাবে গায়োটস অ্যান্ড সি মাউন্টস, এরা কিন্তু স্পিডি গ্রোথ অফ কোরাল রিফকে সাপোর্ট করছে না।
তারপরে হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ন্যাচারাল এয়ার পলিউশন। তো এখানে দেখুন অ্যাশ ফ্রম ভলকানিক এরাপশন, এটা ন্যাচারাল এয়ার পলিউশনের ক্ষেত্রে সাপোর্ট করছে, কিন্তু নিউক্লিয়ার টেস্ট কিন্তু এটা ন্যাচারাল এয়ার পলিউশনের ক্ষেত্রে সাপোর্ট করছে না, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে বলা হয়েছে যে হুইচ অন অফ দ্য ফলোয়িং কম্পোনেন্ট ইজ নট টেকেন ইনটু কনসিডারেশন বাই দ্য এনভায়রনমেন্টাল পলিউশন অ্যাসেসমেন্ট অফ ইউএস টু ক্যালকুলেট দ্য এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তো এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়, প্রথম ব্যবহার করা হয় গ্রাউন্ড লেভেল ওজোন, তারপরে হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, তারপরে সালফার ডাই অক্সাইড, তারপরে হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, তারপরে কার্বন মনোক্সাইড, কিন্তু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয় না, তাহলে এইটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে লোকেশন অফ ইয়ারদাং এবং লিথোলজি যেটা রয়েছে, এখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে জয়সলমীর ইন্ডিয়া, সেটা যেখানে রয়েছে দেখব আমরা অপশান বি এটার এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এ হচ্ছে 2 এখানে, তাহলে এ 2 হলে জয়সলমীর ইন্ডিয়া কিন্তু ইওসিন লাইমস্টোন দ্বারা তৈরি, মানে এর লিথোলজিক্যাল বৈশিষ্ট্য যদি আমরা দেখি। তারপরে খাস ডিজার্ট আফগানিস্তান, বির ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হয়ে যাচ্ছে B1, তাহলে B1 হচ্ছে ক্লে, অর্থাৎ খাস ডিজার্ট অফ আফগানিস্তান এটা হয়ে যাচ্ছে ক্লে, এবং সিনাই যেটা সি, তো সেটা হয়ে যাচ্ছে 4 এবং ডি হয়ে যাচ্ছে 3, অর্থাৎ তারপরে বলছে হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট রিলেটেড টু মেজর ওয়েভ অফ এক্সটিংশন। তো এটা হয়ে যাবে হোয়েন ম্যান ওয়াজ স্টিল প্রেডোমিনেন্টলি এ হান্টার অ্যান্ড গ্যাদারার, তো তখন কিন্তু মেজর ওয়েভ অফ এক্সটিংশন ঘটেছিল। তারপরে বলা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ভেজিটেশন বেলস অ্যাট ডিফারেন্ট অল্টিটিউডস ইন দ্য ইকুয়েটোরিয়াল মাউন্টেন্স অফ ইস্ট আফ্রিকা ইন ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ টপ টু বটম। তো টপ টু বটম যেখানে বলছে সেখানে প্রথমেই হবে অ্যালপাইন জোন, তাহলে এখানে অপশন বিতে দেখতে পাচ্ছি আমরা প্রথমে অ্যালপাইন এবং অপশন সিতে দেখতে পাচ্ছি অ্যালপাইন, তাহলে এই অপশন এ বি নিয়ে আমরা দেখব, অপশন বি এবং এ এবং ডি প্রথম থেকেই আমাদের বাদ চলে যাবে। এবার আমরা দেখব যে সব থেকে পরে রয়েছে কিন্তু লোল্যান্ড ফরেস্ট, তাহলে লোল্যান্ড ফরেস্ট লাস্টে রয়েছে কোনটাতে, এই বিতে রয়েছে, কিন্তু এতে আমরা দেখতে পাচ্ছি ব্যাম্বোজোন, তাহলে ব্যাম্বোজোনটা কিন্তু লোল্যান্ড ফরেস্টের আগে হবে, তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। 31টা আমরা দেখব যে নোমোথেটিক অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি এমফাসাইজ আপন ল মেকিং স্টাডি, এবং ইডিওগ্রাফিক যেটা অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি সেটা কিন্তু এম্পিরিক্যাল স্টাডি হবে। দ্য কনসেপ্ট অফ প্যারাডাইম ওয়াজ পোস্টুলেটেড বাই কোন, এই প্রশ্নটা প্রায় আসে বিভিন্ন পরীক্ষাতে। তারপরে হচ্ছে কন্ট্রিবিউশন এবং অথর, তো প্রথমে হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি, তারপরে হচ্ছে সিস্টেমেটিক জিওগ্রাফি, তারপরে হচ্ছে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম। তো প্রথমে আমরা এখান থেকে দেখব যেগুলো সহজ সেগুলো, যে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম এটা বলেছিলেন গ্রিপ টেলার, তাহলে এ হয়ে যাবে, এই অপশন সি হয়ে যাবে 2, তাহলে আমরা এখানে খুঁজবো অপশন সি কোথায় 2 আছে, অপশন সি হচ্ছে 2 জায়গায় আছে, ডিতে রয়েছে এবং এতে রয়েছে, তাহলে বাদ বাকিগুলোতে অপশন মানে নেই, তাহলে অপশন বি এবং অপশন সি আমাদের উত্তরের ক্ষেত্রে বাদ, আমরা দুটো অপশনকে নিয়ে এবার দেখব। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রবাবিলিজম, প্রবাবিলিজম হবে ও এইচ কে স্পার্ট, তাহলে এটা হচ্ছে 1, ডি হচ্ছে আমাদের 1, তা D1 কোথায় রয়েছে, D1 রয়েছে অপশন এ তে, তাহলে আমাদের অপশন এই হয়ে যাবে সঠিক উত্তর। বি হয়ে যাবে 3 এবং সি হয়ে যাবে 2, অর্থাৎ সিস্টেমেটিক জিওগ্রাফি হয়ে যাবে কার্ল রিটার, এবং যেটা রয়েছে রিজিওনাল জিওগ্রাফি হয়ে যাবে হামবোল্ট। তারপরে আমরা দেখব 34টা যে ফেমাস টেক্সট অন ক্লাসিক্যাল অ্যাস্ট্রোনমি এনটাইটেলড অ্যালমাগাস্ট ওয়াজ অথর্ড বাই টলেমি হয়ে যাবে এর সঠিক উত্তর। হিপ্পারকাস, অ্যাস্ট্রোলেব, এরাটোস্থিনিস প্রথম জিওগ্রাফি টার্মটি ব্যবহার করেন। স্ট্রবোর গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে জিওগ্রাফিয়াকা বা হিস্টোরিক মেমোর, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু সমানভাবে পড়তে পারে যেগুলো আমি বলে রাখলাম। তারপরে 35-এর যেটা রয়েছে বুক এবং অথর, তো এখানে মেকার্স অফ মডার্ন জিওগ্রাফি এটা রয়েছে ডিকিনসন, তাহলে এ হয়ে যাবে 3, তাহলে A3 এখানে রয়েছে অপশন সিতে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার যদি আমরা নাও মেলাই তাও হয়ে যাবে, তাছাড়াও আমরা মেলাচ্ছি অল পসিবল ওয়ার্ল্ডস হয়ে যাবে জেমস PE, তাহলে বি হয়ে যাবে 4, এখানে দেখতে পাচ্ছি আমরা B4, অ্যানথ্রোপো জিওগ্রাফি হচ্ছে র্যাডজেল, সি হয়ে যাবে 1, এখানে সি আমরা 1 দেখতে পাচ্ছি, এবং নেচার অফ জিওগ্রাফি হার্টসন যেটা 1939 খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল, তাহলে ডি হয়ে যাবে 2, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা দেখব হু অ্যামং দ্য ফলোয়িং জিওগ্রাফার্স কো রিলেটেড দ্য কালার অফ ওশিয়ান ওয়াটার অ্যান্ড ইটস স্যালিনিটি, এটা হয়ে যাবে অল মাসুদি। তারপরে হু অ্যামংস দ্য ফলোয়িং স্কলার হ্যাজ
প্রোপাউন্ডেড দ্য কনসেপ্ট অফ টাইম স্পেস জিওগ্রাফি, এটা হয়ে যাবে হ্যাগার স্ট্যান্ড। তারপরে 38-এর আমরা দেখতে পাচ্ছি যে হু অ্যামংস দ্য ফলোইং হ্যাজ অথর্ড দ্য বুক এ 100 ইয়ার্স অফ জিওগ্রাফি, এটা হয়ে যাবে অপশন ডি ফ্রিম্যান টিডব্লিউ, এই প্রশ্নের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 39, হু অ্যামংস দ্য ফলোইং ডেভেলপ দ্য কনসেপ্ট অফ মেন্টাল ম্যাপ, এটা হয়ে যাবে গোল্ড অ্যান্ড হোয়াইট। তারপরে আমরা দেখতে পাচ্ছি আবার একটা লিস্ট এবং কোড। তাহলে এখানে দেখতে পাচ্ছি জিওগ্রাফিতে যে বিভিন্ন জিওগ্রাফার তাদের কন্ট্রিবিউশন, বিভিন্ন জিওগ্রাফার বুকস এবং যেগুলো রয়েছে অ্যাসারশন এবং রিজনিং, এই প্রশ্নগুলো কিন্তু খুব বেশি মাত্রায় আসছে ইউজিসি নেটের ক্ষেত্রে। তো জিওগ্রাফার এবং কন্ট্রিবিউশন, তো ব্যারোজ রয়েছে জিওগ্রাফি অফ হিউম্যান ইকোলজি অর্থাৎ A2, তাহলে আমরা এই দেখতে পাচ্ছি A2 অপশন বিতে রয়েছে, তাহলে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এগুলো যদি আমরা নাও মেলাই পরবর্তীতে তাও কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, একটা মেলালি কিন্তু তাও আমরা মেলাবো। যেমন WM ডেভিস যেটা করেছে যে মরফোলজি অফ সাইকেল অফ ইরোশন, তাহলে বি হচ্ছে 1 এখানে, তাহলে বি হচ্ছে 1 এখানে দেখতে পাচ্ছি আমরা। মার্ক জেফারসন ল অফ প্রাইমেসিটি, তাহলে এ হচ্ছে সি হচ্ছে 4 এবং কার্লোস সয়ার হচ্ছে মরফোলজি অফ ল্যান্ডস্কেপ, তাহলে ডি হচ্ছে 3, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে আমরা আবার একটা অ্যাসারশন এবং রিজনিং দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট অফ এ সিটি হ্যাজ হাই কনসেন্ট্রেশন অফ হোলসেল স্টোর্স, অফিসেস অ্যান্ড কালচারাল অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ সিবিডির মধ্যে কিন্তু বিভিন্ন অফিস থাকছে, হোলসেল ব্যবসা থাকছে, স্টোর থাকছে, অফিস থাকছে, কালচারাল অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে সঠিক। এবং তারপরে থাকছে প্রাইসেস অ্যান্ড ডিমান্ডস অফ রিয়েল এস্টেট ইনক্রিজেস অ্যাজ ডিস্টেন্স টু সিবিডি, অর্থাৎ এটা যদি সিবিডি হয়, এটা এখানে যদি কমপ্লিমেন্টারি জোন হয়, তাহলে যতই আমরা সিবিডির দিকে যাব ততই আমরা দেখব ল্যান্ডের প্রাইস ধীরে ধীরে বাড়ছে। তাহলে এই কেন বাড়ছে, তার কারণ সিবিডিতে রয়েছে কি হাই মানে কনসেন্ট্রেশন অফ হোলসেল স্টোর, অফিসেস অ্যান্ড কালচারাল অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিসের জন্যই কিন্তু এর মানে প্রাইসটা বাড়ছে। তার ফলে কিন্তু এ এবং আর দুটোই সঠিক এবং এ এবং আর হচ্ছে এর কারেক্ট এক্সপ্লেনেশন, তাহলে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে আমরা চলে যাব 42 যে প্রশ্নটা, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্টলি এক্সপ্লেন্স দ্য ডিফারেন্স বিটুইন গ্র্যাভিটি মডেল অ্যান্ড পোটেনশিয়াল মডেল, এটা হয়ে যাবে দেখো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এখন গ্র্যাভিটি মডেল ডিলস উইথ অনলি 2 প্লেসেস, অর্থাৎ দুটো প্লেসের মধ্যে ডিল করছে গ্র্যাভিটি মডেল, কিন্তু পোটেনশিয়াল মডেল অ্যাকাউন্টস ফর ইন্টারাকশন বিটুইন মেনি প্লেসেস, অর্থাৎ অনেকগুলো প্লেসের সাথে কিন্তু যখন ইন্টারাকশন করছে তখন তাকে বলা হচ্ছে পোটেনশিয়াল মডেল, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে এখানে বলা হচ্ছে হিস্টোরিক্যাল পিরিয়ড এবং ডিউরেশন, তো প্রথম বলা হয়েছে মুঘল, তো মুঘল হয়ে যাবে কি 1526 থেকে 1800 এডি, তার কারণ 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হয়েছিল, তাহলে এ হচ্ছে 2, তাহলে A2 আমরা দেখতে পাচ্ছি ডিতে রয়েছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পরবর্তীগুলো যদি আমরা নাও দেখি তবু অপশন ডি, তাহলে আমরা একটাকে যদি মেলাতে পারি তবুও কিন্তু এর সঠিক উত্তরটা করতে পারবো, তবু আমরা মেলাবো এখানে। তো প্রি হিস্ট্রিক হচ্ছে 3, অর্থাৎ 2350 থেকে 1800, যেটা বৈদিক সিন্ধু সভ্যতার সময় ছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি আর্লি হিস্টোরিক হচ্ছে 1, যেটা 600 থেকে 500 এডি। তারপর আমরা দেখতে পাচ্ছি মিডেভেল, যেটা 600 থেকে 1804, ডি 4। তো which one of the following union territories was the most urbanized in 2011, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর এনসিটি অফ দিল্লি। তারপরে এখানে কিছু টার্ম বলা হয়েছে, সেই টার্মগুলোকে আমাদেরকে দেখতে হবে এক্সপ্লেন করে। কোহার্ট মানে কি, তারপরে ডিপেন্ডেন্সি রেশিও মানে আমরা বুঝতে পারছি যে মেজার অফ প্রোডাক্টিভ পপুলেশন, অর্থাৎ এইটা কিন্তু আমাদেরকে বার করতে হবে, তাহলে বি হয়ে গেল 1, তাহলে B1 আমরা বার করব এখান থেকে। B1 রয়েছে দুটো জায়গাতে, অপশন বি এবং সি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি পপুলেশন পিরামিড, এখানে পপুলেশন পিরামিড সিতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফিক মেথড অফ রিপ্রেজেন্টিং এজ অ্যান্ড সেক্স কম্পোজিশন, তাহলে সি হয়ে যাবে 2। এবার C2 আমরা কোথায় বার করব, C2 হয়ে যাচ্ছে এইখানে, তাহলে এই প্রশ্নটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো D4 টোটাল ফার্টিলিটি রেট মানে অ্যাভারেজ নাম্বার অফ চিলড্রেন এ ওম্যান বিয়ার্স থ্রু আউট হার চাইল্ড বিয়ারিং ইয়ার্স, তাহলে D4। এবং এ যেটা কোহার্ট মানে হচ্ছে পপুলেশন গ্রুপস ইউনিফাইড বাই এ স্পেসিফিক কমন ক্যারেক্টার, সেটা হয়ে যাবে, তাহলে এখানে এ হয়ে যাবে 3, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এখানে একটা লিস্ট মেলাতে দেওয়া হয়েছে যে 46 এর যে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, এখানে মডেল কনসেপ্ট এবং তার ডেফিনেশনগুলো। প্রথমে বলা হয়েছে সেক্টর মডেল মানে এখানে দেখো যেটা 4 এ রয়েছে যে মডেল অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ সিটিজ ইন হুইচ সোশ্যাল গ্রুপস আর অ্যারেঞ্জড অ্যারাউন্ড এ সিরিজ অফ সেক্টর অর ওয়েজ রেডিয়েটিং ফ্রম সিবিডি,
তাহলে এটা হয়ে যাবে সেক্টর মডেলের ক্ষেত্রে সঠিক। তারপরে কনসেন্ট্রিক জোন মডেলের ক্ষেত্রে 1, অর্থাৎ মডেল অফ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ সিটিজ ইন হুইচ সোশ্যাল গ্রুপস আর স্প্যাশিয়ালি অ্যারেঞ্জড ইন এ সিরিজ অফ রিংস। বিড রেন্ট থিওরি হয়ে যাবে 3, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি থিওরি দ্যাট রেফার্স হাউ প্রাইস অ্যান্ড ডিমান্ড অন রিয়েল এস্টেট চেঞ্জ অ্যাজ ডিস্টেন্স টুয়ার্ড সিবিডি ইনক্রিজ। অর্থাৎ এটা যদি সিবিডি হয়, এটা যদি তোমার কমপ্লিমেন্টারি জোন এরিয়া হয়, তাহলে এখান থেকে যতই আমি বাইরের দিকে আসবো তত কি করে লো প্রাইস হচ্ছে, অর্থাৎ রিয়েল এস্টেটের বা জমির দাম কিভাবে কমছে সেটা কিন্তু বিড রেন্ট থিওরি দ্বারা দেখানো হচ্ছে। এবং সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি বলতে যেটা বোঝাচ্ছে যে নিউক্লিয়াস অফ এ সিটি ওয়ার রিটেল স্টোর অ্যান্ড অফিস আর কনসেন্ট্রেট। এবার এই অপশানগুলো পুরোপুরি ম্যাচ করছে কোথায়, অর্থাৎ আমরা দেখব এ হচ্ছে 4, অর্থাৎ A4 আমরা দেখব, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তীগুলো যদি আমরা দেখি তাহলে এগুলো সবই কিন্তু মিলে যাচ্ছে। 47 যদি আমরা দেখি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রিন্সিপালস ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ফলোইং ফিগার অফ ক্রিস্টলার মডেল। তাহলে এখানে একটা দেওয়া হয়েছে, প্রশ্নটা প্রায় আসে। তো এখানে কটা সেটেলমেন্ট আমরা দেখব ক্রিস্টলার মডেলের, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে K7 যেহেতু এখানে রয়েছে, তাহলে এখানে আমরা দেখতে পাবো K7 ডিনোট করছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল। আর যদি এটা K3 হতো তাহলে সেটা হতো মার্কেটিং প্রিন্সিপাল, আর যদি K4 হতো তাহলে সেটা হতো ট্রান্সপোর্ট প্রিন্সিপাল। তারপরে 48 আমরা দেখব হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হিউম্যান সেটেলমেন্ট সাইট ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ফলোইং ফিগার্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রিভারের মতো এবং এখানে দেখতে পাচ্ছি একটি ব্রিজ, তারপরে দেখতে পাচ্ছি আমরা কিছু বসতি। তো ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট এটা কখনোই হবে না, ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট এটা হবে না, ডিফেন্স সেটেলমেন্ট তো একদম হবে না। তো এখানে ব্রিজিং পয়েন্ট সেটেলমেন্ট অর্থাৎ ব্রিজের দ্বারা কিন্তু সেটেলমেন্ট গড়ে উঠছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। 49 ক্ষেত্রে আমরা দেখব হুইচ ওয়ান অফ দ্য ফলোইং গ্রুপস অফ স্টেটস ইন ইন্ডিয়া রেকর্ডেড মোর দ্যান 40% অফ আরবান পপুলেশন অ্যাজ ফার 2011 সেন্সাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র, তামিলনাড়ু অ্যান্ড গুজরাট। তো এই মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং গুজরাটের কিন্তু 40% আরবান পপুলেশন কিন্তু ইন্ডিয়ার মধ্যে কিন্তু এর কনসেন্ট্রেট রয়েছে 2011 সেন্সাস অনুযায়ী। এই 2011 সেন্সাস থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু ইউজিসি নেট বা সেট বা আরও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আসে। এই প্রশ্নগুলি কিন্তু WBCS মেন্স পরীক্ষাতেও কিন্তু আসে। তারপরে 50 যে কোশ্চেনটা রয়েছে, অর্থাৎ আজকের এই আলোচনার লাস্ট কোশ্চেন, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডেমোগ্রাফিক প্যারামিটার রিপ্রেজেন্টস দ্য পপুলেশন গ্রোথ রেট। এটা হয়ে যাবে অপশন বি সঠিক উত্তর, যে ন্যাচারাল চেঞ্জ অ্যান্ড নিট মাইগ্রেশন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আমরা আজকের এই ভিডিওতে পুরো 50টি প্রশ্ন এবং তাদের সম্ভাব্য উত্তর এবং কিছু ব্যাখ্যা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি যদি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনারা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং নিচে কমেন্টস করে জানাবেন যে এই ধরনের ভিডিও আরও আসলে কেমন হয়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তার ফলে এই চ্যানেলে যখন কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন।